ইতিহাস কখনো কথা বলে না, কিন্তু কিছু স্থাপনা নীরবে সবকিছু বলে দিয়ে যায়। তাই আজকে তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বর্ধনকুটি নামক স্থানে। যদিও গোবিন্দগঞ্জ উপজেলা আসলে একটি ঐতিহ্যবাহী এলাকা, তবুও এই জায়গা নিয়ে আজকে আমি কথা বলবো অল্প, কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো বর্ধনকুটি রাজবাড়ির আসল গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আরো একটি নতুন এপিসোডে। বরাবরের মতো এবারও চিরুটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত আছি আমি মোহাম্মদ মুনতাসির মাহমুদ। তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আর দেরি কেন, চলুন মূল পর্বটি শুরু করা যাক। বর্ধনকুটি বাংলাদেশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক স্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বর্ধনকুটির শাসক ছিলেন রাজা হরিনাথ। ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময়কালে বর্ধনকুটির সর্বশেষ রাজা শৈলেন্দ্রচন্দ্র বাংলাদেশ থেকে ভারতে চলে যান। বর্তমানে এই স্থানটি ইতিহাসের স্বাক্ষর বহন করছে। প্রাচীনকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলাধীন বর্ধনকুটিতে তৎকালীন রাজাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দলের ঘাঁটি ছিল এখানে। গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত বর্ধনকুটির প্রাচীন নাম বর্ধনকোট হিসেবে পরিচিত ছিল। এই ঐতিহাসিক স্থানের নাম বর্ধনকোট বা বিভিন্ন সময়ের বিভিন্ন কালক্রমে নাম পরিবর্তিতে বর্ধনকুটি হয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করা বর্তমানে অনেকটা কঠিন হয়ে গিয়েছে। প্রাচীনকালে এই স্থানে বর্ধন নামের একজন শক্তিধর নরপতি বসবাস করতেন এবং তার নাম অনুসারে এই স্থানের নাম রাখা হয়েছে বর্ধনকোট, যেটি কালক্রমে বর্ধনকুটিতে প্রকাশিত হয়েছে।
এর নামকরণের পেছনে অনেকে এ কথাও মনে করেন বর্তমানে যেই স্থানটি বর্ধনকুটি নামে পরিচিত একসময় সেই স্থানে শক্তিধর বর্ধন বংশের কোনো একজন উত্তরসূরি এসে পরবর্তীতে স্থায়ী বসতি তৈরি করেন, আর সেই সময় তাদের বংশীয় নামের ইঙ্গিত ধরে তা বর্ধনকুটি নামে পরিচিত হয়। এক সময় এই অঞ্চলের সবচেয়ে বড় ইন্দ্রাপুর বড়কানার সদর দপ্তর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধনকুটিতে। চতুর্দশ শতকের শেষের সময় রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন দেব বংশীয় এবং পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামের বংশধর। রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে আর্যাবর পর্যন্ত এ পর্যন্ত 144 জন রাজা বর্ধনকুটি রাজ্যে শাসন করতেন। পরবর্তীতে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান এবং ভগবান পুত্র রাজা মনোহর বর্ধনকুটি শাসনের দায়িত্ব পালন করেন। ষোড়শ শতাব্দীর প্রথম দিকের সময় অর্থাৎ 1601 সালে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান 1601 সালে বর্ধনকুটির পাশাপাশি রামপুরের বাসুদেব মন্দির নির্মাণ করেছিলেন। তখন রাজা মানসিংহ বাংলার একজন সুবেদার ছিলেন। ইংরেজদের শাসন আমলে বর্ধনকুটি জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। ষোলোশো নয় সালে রাজা ভগবানের সময়ে সুবেদার ইসলাম খাঁ একজন মানসিংহের স্থলাভিষিক্ত হয়েছিলেন। পরবর্তী ধারাবাহিকভাবে রাজা মনোহরের শিশুপুত্র রঘুনাথের আমলের সময় 1669 সালে শাহ সুজাকে আওরঙ্গজেবকে ও 1975 সালে পুনরায় রঘুনাথের পৌত্র হরিনাথের শাসনকালে প্রবল সার্বভৌমত্ব আওরঙ্গজেবকে ক্ষমতার শীর্ষে কেন্দ্রে দেখতে পাওয়া গিয়েছিল। রাজা হরিনাথের পৌত্র রাজা গৌরনাথ কোম্পানির সময়কালে রাজা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
পৌরনাথ 1781 সালে বর্ধনকুটিতে তার রাজত্ব চালাতেন। ইংরেজদের ক্ষমতা হিসেবে বেশ খ্যাতি বৃদ্ধির সাথে সাথে বর্ধনকুটিরের জমিদার পর্যায়ক্রমে রংপুর কালেক্টরেট ও ঘোড়াঘাট কেন্দ্রিক প্রশাসনের অধীনে চলে আসে। ইতিহাসের বিখ্যাত চরিত্র দেবী সিংহের নামে বর্ধনকুটিতে রক্ষিত সফল রাজাদের নামের তালিকায় যোগ করা হয়েছিল। 1970 সালে 10 সালা বন্দোবস্তের সময়কালে বর্ধনকুটির একজন জমিদার বাকি খাজনার দায়ে বেহাত হয়ে যায়। বর্ধনকুটির সর্বশেষ রাজা শৈলেশ চন্দ্র ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময় বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। ঐতিহাসিক বর্ধনকুটির রাজবংশের আলোচনার সূত্র ধরে অনায়াসে সমসাময়িক মুঘল শাসন ও শাসকদের সঙ্গে তৎকালীন বাংলার দেশীয় রাজন্যবর্ণ জমিদারের সম্পর্কের বিষয়ে কিছু ক্ষুদ্র জ্ঞান লাভ করা সম্ভব হয়। অবশেষে 1965 সালে এই জায়গায় গোবিন্দগঞ্জ কলেজ স্থাপিত হবার পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে ক্রমবিস্তার এবং বিভিন্ন কারণে উঁচু বর্ধনকুটিরের প্রাচীন ভবনগুলো অবহেলায় ধ্বংসের শেষ ধাপে এসে গেছে। আসলে এত কিছু করার পরেও আপনার এই স্থাপনাটি প্রতিকারের জন্য নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, এগিয়ে আসে নাই কোনো সরকারি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান। আপনার মতামত কি? আপনারা কি চান যে এই পুরনো ঐতিহ্যটি আবার আগের রূপে ফিরে আসুক? যদি সেটাই চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের মতামত লিখে যাবেন। ঐতিহ্যবাহী এই জায়গাতে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, সবকিছুই ডেসক্রিপশনে লেখা থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।